আমার সামনে যে সোল্ডারিং আয়রনটা দেখতে পাচ্ছেন, সো এই সোল্ডারিং আয়রনটার একটা বিশেষ দিক হচ্ছে আপনি এক হাতের মাধ্যমে এটাকে সোল্ডার করতে পারবেন। অর্থাৎ আরেক হাতে আপনাকে সোল্ডারিং লিড ধরার কোনো প্রয়োজন নাই। আপনি এক হাতেই এটাকে লিড সহ ব্যবহার করতে পারবেন এবং এটার যে মেকানিজম আছে সেটার মাধ্যমে এটার যে লিডটাকে অটোমেটিক্যালি আপনি প্রেস করার মাধ্যমে ইউজ করতে পারবেন। সো মূলত এই কারণেই আমি এই ডিভাইসটা কিনেছিলাম এবং অনেকেই আপনারা রিভিউ চেয়েছিলেন। এটা আসলে অনেক সময় হয়ে গেছে এবং এই লম্বা সময় পর আমি ভুলেই গিয়েছিলাম যে আমার কাছে একটা সোল্ডারিং আয়রন আছে। সো এটার রিভিউ করা যাক। আমি যখন কিনেছিলাম আই থিংক এটার দাম ১২০০ সামথিং ছিল। এখন হয়তোবা ৳১৩৫০ এরকম একটা প্রাইসে বর্তমানে দারাজে আছে। আমি চেষ্টা করব ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়ার এবং এটার না অনেকগুলো ভেরিয়েন্ট আছে এবং ভেরিয়েন্ট অনুযায়ী এদের প্রাইসগুলো কম বেশি হয়ে থাকে। সো আমার কাছে যে ভেরিয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 60 ওয়াট অর্থাৎ ৬০ ওয়াটের হচ্ছে আমাদের এই সোল্ডারিং আয়রনটা। এটা কিন্তু ৮০ ওয়াট ১২০ ওয়াটের ভেরিয়েন্ট রয়েছে। আর নিচের দিকে আরেকটা যে চাইনিজ লেখা আই থিংক এখানে কাস্টম বা এই জাতীয় কিছু একটা লেখা আছে। আমি জানি না এবং পুরোটাই চাইনিজে লেখা দেখতে পাচ্ছেন। চায়না থেকে পারচেজ করা হয়েছে। তো আপনারা যারা পারচেজ করবেন ধরেই নিবেন যে ২৫ থেকে ৩০ দিন সময় লাগতে পারে আপনি এই প্রোডাক্টটা হাতে পেতে। আর যদি বাংলাদেশে আমি এভেইলেবল পাই সেটার লিংকও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওয়ান হ্যান্ড সোল্ডারিং আয়রন এটাকে বলা হয়। আর এটার যে আপনার ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিভে লং অর্থাৎ ডিভে লং ব্র্যান্ডের হচ্ছে সোল্ডারিং আয়রনটা। একটা বিষয় আমাদের এই ভিডিওটা শুধুমাত্র যে রিভিউ সেটা না, আপনাদের ছোট ছোট কিছু টিপস আমি দিব বা সাজেশন দিব, সেগুলো হয়তো বা আপনাদের অনেকের হেল্প করতে পারে। এখানে যে সোল্ডারিং আয়রনটা দেখতে পাচ্ছেন আমার খুব পার্সোনালি পছন্দের একটা সোল্ডারিং আয়রন, কেননা আমি বলতে গেলে সবচেয়ে বেশি লম্বা সময় এই সোল্ডারিং আয়রনটা ব্যবহার করছি এবং এই মডেলের আমি প্রায় ৩-৪টা ব্যবহার করেছি এবং এগুলোর প্রাইস খুবই কম হয়ে থাকে। এখন হয়তো বা দারাজ বা অনলাইন সবগুলোতে প্রচুর প্রাইস দেখবেন। চেষ্টা করবেন নবাবপুর বা যারা গুলিস্তানের আশেপাশে আছেন সরাসরি গিয়ে কিনবেন। ৳২০০-২৫০ প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। খুব ভালো কাজ করে। মানে আমার রিলেটেড আপনারা যারা কিনা ইলেকট্রনিক্স রিলেটেড কাজ করেন তারা ঠিক আছে এবং ভারী যারা আবার ইলেকট্রিক্যাল সেক্টর হতে পারে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই 60 ওয়াটের আসলে সোল্ডারিং আয়রন গুলো ওরকম কাজের না। তো অবশ্যই আপনি কোন কাজ করছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার সোল্ডারিং আয়রনটা পারচেজ করা উচিত। এখন অনেকে একটু কনফিউজড হয়ে যাচ্ছেন, সহজ করে দিচ্ছি। আমার ভিডিওগুলো আপনারা যা দেখতে পান এই ধরনের ভিডিও রিলেটেড যদি আপনারা কাজ করেন তাহলে 60 ওয়াট হচ্ছে মোর দ্যান এনাফ বা আপনি 40 ওয়াটও ব্যবহার করতে পারেন। আমি অনেক ক্ষেত্রে 40 ওয়াটের গুলো ব্যবহার করি। কৌচা ব্র্যান্ডের একটা সোল্ডারিং আয়রন আছে আমার পার্সোনাল খুব পছন্দের, যেটা আমি মেক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করে থাকি যখন কিনা আমি পিসিবি সোল্ডার করে থাকি এবং এটাও ব্যবহার করা যায়। এটা আপনি অল ইন ওয়ান সব সেক্টরে ব্যবহার করতে পারবেন। ওই যে আমি যেটা বললাম ধরেন ডিআইওয়াই গ্যাজেট রিলেটেড কাজ হলে এই ধরনের সোল্ডারিং আয়রন একটা দিয়ে হয়ে গেল। কারণ আপনি মোটা কোনো কিছুর একটা সোল্ডারিং করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এই ধরনের সোল্ডারিং আয়রন না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে 100 ওয়াট, 120 ওয়াট, 80 ওয়াট এভাবে সিলেক্ট করতে হবে ওয়াট ভ্যালু অনুযায়ী। আবার এই যে মাথার যে টিপটা দেখতে পাচ্ছেন কিছু আছে চ্যাপ্টা টাইপের টিপ থাকে বা বিট বলা হয়। সো সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু ওই যে বললাম আমার ভিডিও রিলেটেড আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেছেন এই রিলেটেড কাজ করলে এই ধরনের সোল্ডারিং আয়রনগুলো ব্যবহার করতে পারেন। আবার টিপেরও কিন্তু অনেক প্রকারভেদ আছে। সেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কোন কাজের জন্য কোন টিপটা বা কোন বিটটা আপনি ব্যবহার করবেন। অলরাইট, সো এখন আমরা এটার আনবক্স করি। এটার শেপটা দেখতে অনেকটা পিস্তলের মতো লাগছে না? এবং মনে হচ্ছে যে ফায়ার করার মতো গুলির যেরকম ব্যবহার করা হয় সেরকম ট্রিগার বাটন আছে। আর এটার মধ্যে হচ্ছে আমরা আমাদের সোল্ডারিং লিডের যে কয়েলটা থাকে সেই কয়েলটাকে অ্যাটাচড করতে পারবো। আর এটার সাথে একটা স্ক্রু দেওয়া আছে। মূলত এগুলো দিয়ে আমরা কানেকশন করব। আর এখানে যে এই কর্ডটা এই টাইপের আমি পেয়েছি। সো একেক ক্ষেত্রে একেক রকম কর্ড পেতে পারেন। তারের কোয়ালিটি বেশ ভালো এবং প্লাস্টিক কোয়ালিটি প্রিমিয়াম টাইপের মনে হবে। আপনাকে আসলে চিপ টাইপের কোনো প্লাস্টিক এখানে ব্যবহার করা হয়নি। প্লাস্টিক কোয়ালিটিটাও বেশ ভালো। আর এইখানটায় আপনি যদি এটাকে ওপেন করেন বাড়তি কোনো নোক নাই। যার কারণে এটা তুলতে একটু অসুবিধা হচ্ছিল। সো যাদের হাতের এই নোকটা একটু বড় থাকবে খুব সহজে আপনারা তুলতে পারবেন। এই যে দেখেন এর ভিতরে হচ্ছে গিয়ার মেকানিজম ব্যবহার করা হয়েছে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি হয়তোবা ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন। তো এটার মধ্যে দিয়ে মূলত আমাদের যে সোল্ডারিং লিডটা আছে এটাকে প্রবেশ করাতে হবে। আর এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই অনেক ধরনের সোল্ডারিং লিড ব্যবহার করে থাকেন। তবে আমার কাছে মনে হচ্ছে এটা মূলত এই যে দেখেন ফ্লাক্স 0.8 বা 0.6 হবে হয়তো। আমি এখান থেকে আপনাদের থিকনেসটা দেখাই। সো এই টাইপের। তো আই থিংক এটা 0.6 বা 0.8 এর মতো। আর লিডটা যে শুধু চিকন হলেই হবে না, একটা ভালো ব্র্যান্ডও হতে হবে। ক্যাট ব্র্যান্ডের মধ্যে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এরকম অসংখ্য আছে। সহজভাবে বোঝানোর জন্য এই ইয়েলো কালার কভারটা যদি থাকে আই থিংক এটা মোটামুটি অরিজিনাল। সো এটাও কিন্তু মানে 2 নাম্বার পর্যায়ে আমি ইউজ করি। ক্যাটের আমি অরিজিনাল একেবারে যেটা ব্যবহার করতাম সেটা বেশ ভালো ছিল। একদম পানির মতো সাথে সাথে গলে যেত। এটাও যে গলে না তা না, এটা আমি এখন বর্তমানে আসলে অপারক হয়ে ব্যবহার করে যাচ্ছি। এটাও ভালো। এটাও
এটাও ভালো। এটা আমরা একটু পরে টেস্ট করব। এখন এটা এই কারণে বলছি যে ফ্লাক্স বা এই সোল্ডারিং লিডটা ভালো মানের ব্যবহার করতে হবে। না হয় আপনার সোল্ডারিং আয়রন যত ভালোই হোক না কেন, আপনি যখন সোল্ডারিং করবেন সেটা সুন্দর হবে না বা ভালো মতো হবে না বা ভালো মতো জোড়া লাগবে না অনেক ক্ষেত্রে। সো এই কারণে অবশ্যই লিডটা ভালো ব্যবহার করতে হবে। আবার অনেকে আছেন সোল্ডারিং পেস্ট ব্যবহার করেন। তো পেস্ট আসলে সব ক্ষেত্রে ব্যবহার করার প্রয়োজন হয় না। বিশেষ করে আমার ধরনের কাজের ক্ষেত্রে আমি তো সোল্ডারিং পেস্ট একেবারেই ইউজ করি না। যখন হয়তোবা কোনো কিছু খোলার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে খুব কম, আমার মনে পড়ে না লাস্ট আমি কবে সোল্ডারিং পেস্ট ব্যবহার করেছি। বরং এই ধরনের যে একটু দামি বা ভালো কোয়ালিটির লিড ব্যবহার করলে এগুলোর ইন্টারনালি সোল্ডারিং পেস্ট দেওয়া থাকে। সো যখন এটা গলে যায় তখন অটোমেটিক্যালি এটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো এই কারণে আপনাদের আলাদাভাবে সোল্ডারিং পেস্ট ইউজ করার দরকার নেই। বরং সোল্ডারিং পেস্ট ইউজ করার ফলে আপনার যে এই সোল্ডারিং আয়রনের বিটটা সেটা নষ্ট হওয়ার পসিবিলিটিস থাকে। আমরা এই সোল্ডারিং আয়রনের মধ্যে আমাদের লিডটাকে কিভাবে লোড করতে হয় সেটা দেখব। তো এটার মধ্যে দিয়ে হচ্ছে আমাদের এই যে অংশটা, এটাকে আমরা সেটআপ করে ফেলবো। এরপর হচ্ছে ২ পাশ থেকে আমাদের এটাকে সেটআপ করতে হবে। এরপর আমরা এই নাটটাকে এইভাবে সিম্পল, এটা আসলে কোনো হার্ড কোনো কাজই না। খুবই সিম্পল একটা কাজ। এরপর আমরা এটাকে জাস্ট লাগিয়ে দিব। তাহলেই হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের এটাকে এইভাবে সেটআপ করতে হবে। এটার পিছনের দিকে এই অংশ আছে। এখানে যদি আপনি চাপ দেন এটা ভিতরের দিকে সেটআপ হয়ে যাবে। এই তো। এরপর আমরা হচ্ছে আমাদের এই যে লিডটা আছে এটার ভিতর দিয়ে এইখানে এভাবে এটার ভিতরের দিকে আমাদের সেটআপ করতে হবে। তবে এক্ষেত্রে আরেকটা কাজ সহজ করার জন্য বলে দিই। ১ম এ এটা লাগানোর প্রয়োজন নাই। এটা আমরা ১ম এ খুলে রাখবো। ১ম এ আমাদের লিডটাকে সোজা করে নেব হাত দিয়ে টেনে। কারণ এটা ভিতর পর্যন্ত যেতে হবে। টেনে এভাবে সোজা করে নিয়ে আমরা এর ভিতর দিকে এটাকে সেটআপ করব। এই যে ভিতরের দিকে দিলে আপনারা দেখতে পাবেন। আমি একটু কাছ থেকে দেখাই। এটা এই যে ভিতর দিয়ে এভাবে যাবে। এখন যদি আমরা এটাকে প্রেস করতে থাকি, এই যে আমাদের লিড সামনের দিকে ধীরে, ধীরে যেতে থাকবে। এখন আমরা এই অংশটাকে আমরা সেটআপ করে ফেলবো। অর্থাৎ আমরা পূর্বে যেভাবে সেটআপ করতে চেয়েছিলাম, এখন আমরা এই অংশটাকে চাপ দিয়ে এই পিছন দিক থেকে এটাকে লাগিয়ে নিব। এখন যদি আমরা প্রেস করতে থাকি, ততক্ষণ পর্যন্ত প্রেস করব যতক্ষণ পর্যন্ত না আমাদের এই সামনের দিক দিয়ে লিড বা ফ্লাক্সটা বের হয়ে না আসে। যদি বেশি চলে আসে তাহলে আসলে পিছনে যাওয়ার অপশন নাই। সো আপনাকে এই জায়গাটা কেটে ফেলতে হবে বা ভেঙে ফেলতে হবে। সো এখানে একটু কেয়ারফুল থাকবেন। বাড়তি অংশ হলে জাস্ট কেটে ফেলবেন। তো সামনের কভারটাকে লাগিয়ে ফেলবো এখন। আমাদের আর এই কভারের কোনো কাজ নেই। এই কয়েল শেষ হওয়া পর্যন্ত আমাদের এই কভার আর ধরার প্রয়োজন হবে না। আর উপরের দিকে একটা সুইচ আছে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। এটাকে সাহায্যে আপনি অন অফ করতে পারবেন আপনার সোল্ডারিং আয়রনটাকে। সো আপনি চাইলে এটাকে অন এবং অফ করে রাখতে পারেন। সো আমি এটাকে অন করে নিচ্ছি। ইলেকট্রিসিটির সাথে কানেকশন করে ফেলবো। স্টপওয়াচটাকেও চালু করে দেই। দেখা যাক কত মিনিটে এটা মূলত আমাদের হিট হয়। যদিও আপনাদের এখানে একটা রুলস বলবো, সেটা হচ্ছে ধরেন ১ম বার আপনি এই সোল্ডারিং আয়রনটা হচ্ছে কিনেছেন এবং আপনি ইলেকট্রিসিটি কানেকশন দিয়েছেন। সো চেষ্টা করবেন ১০-১৫ মিনিট হিট হওয়ার পর এটাকে অফ করে দেন আবার স্টার্ট করার। সো এতে করে আপনার যে ১ম অবস্থায় কয়েল অনেক সময় কেটে যায় সেই ঝামেলাটা থাকবে না। সো আমরা দেখা যাক এটা কতক্ষণে হিট হয়, কতটুকু টেম্পারেচারে ওঠে এটা। দেখতে পাচ্ছেন ধোঁয়ার মতো উঠছে। সো এটা ১ম অবস্থায় যখন আপনি যেকোনো সোল্ডারিং আয়রন যেগুলো কয়েলের মাধ্যমে থাকে সেগুলো ১ম অবস্থায় প্রচুর পরিমাণে কিন্তু ধোঁয়া বের হয়। পরবর্তীতে যখন এটা বার্ন হয়ে যায়, তখন আর এই ধোঁয়াটা কিন্তু বের হয় না। ঠিক সোল্ডারিং আয়রন প্রবলেম ভেবেন না। এটা হচ্ছে যেকোনো সোল্ডারিং আয়রন যেগুলো কয়েল আছে ইন্টারনাল, সেই কয়েলগুলো ১ম অবস্থায় একটু বার্ন হয়, এরকম ধোঁয়ার মতো হয়। সো এই যে দেখেন অলরেডি কিন্তু আমাদের এইখানে গলতে শুরু করে দিয়েছে। আমি একটা কাঠ নিচের উপর রেখে দেই, এটা নিচে গলে গেলে এটা নিচেই পড়ে, হ্যাঁ? তো অলরেডি আমি দেখতে পাচ্ছি এটা হিট হয়ে গেছে এবং আমাদের সময় লেগেছে ২ মিনিট ৪৫ সেকেন্ড। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু একবারে লাইভ আপনাদের সাথে শেয়ার করছি। ২ মিনিট ৪৫ সেকেন্ডে অলমোস্ট এটা হিট হয়ে গেছে। ব্যবহার করি। যদি এটাকে প্রেস করি সামনের দিকে তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই যে গলছে। হুম? এই যে আমার যতটুক দরকার আমরা অতটুকুই এখানে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারছি। এই যে দেখেন একদম গলে গেছে সাথে, সাথে। টেস্ট করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ক্যাপাসিটর নিয়েছি। এই ক্যাপাসিটরের একটা টার্মিনালের সাথে আমরা একটা তারকে সোল্ডার করব। তো দেখেন আগে যেটা হতো আমার এই যে বাম হাতে আমি এই তারটাকে কিন্তু এভাবে ধরতে পারতাম। এখন যেটা সুবিধা হলো আমি বাম হাতে আরেকটা কাজ করতে পারছি। আমার এই লিড ধরার যে ঝামেলাটা সেটা আর নাই। এটার উপর এভাবে অ্যাডজাস্ট করতে চাই। এই যে ১ম ইউজ করতে একটু ঝামেলা হবে। পরে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন ইজিলি ইউজ করতে পারবেন আই থিংক। আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে অবশ্যই ক্যাপাসিটরের ল্যাগগুলো পরিষ্কার করে নেওয়া দরকার ছিল। তো আমি যাই হোক এভাবে ট্রাই করি। এই যে দেখেন এটার সাথে লেগে গেছে। সো এখন একটা বিষয় বলতে পারেন যে ভাইয়া সোল্ডারিংটা ভালো হলো না। সো ১ম অবস্থায় এরকম। সো আমরা আরো টেস্ট করব। এটা তো খুব সিম্পল কাজ যে আপনি ধরেন কোন কিছু কম্পোনেন্ট সোল্ডার করছেন খুব ইজিলি করতে পারছেন। বোর্ডের উপরে আমরা একটা রেজিস্টরকে এখানে কানেকশন করি এবং এটাকে সোল্ডার করে দেখি যে আসলে এটার কিরকম সোল্ডারটা হয়। এটা প্রচুর সুন্দর মতো হয় কিনা।
এটা কিন্তু ওভারহিট হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের ভ্যারো বোর্ডে সোল্ডারিং করাটা খুব একটা সহজ হবে না। তো যারা ভ্যারো বোর্ডে কাজ করেন তাদেরকে এই ধরনের সোল্ডারিং, এই নাকালা সোল্ডারিং আয়রন আমি সাজেস্ট করব না। সো এই যে দেখেন, সো যদিও এটা আপনি কাজ করতে, করতে হয়তোবা ইউজেবল হয়ে যাবে। কিন্তু দেখেন এই ধরনের ক্ষেত্রে আমরা 40 ওয়াট পর্যন্ত রিকমেন্ড করি। 60 ওয়াট কিন্তু আসলে ওভার টেম্পারেচার হয়ে যাচ্ছে, হ্যাঁ? 60 ডিগ্রি অলমোস্ট এটার মধ্যে যে আমরা টেম্পারেচার দেখতে পেয়েছি, সো এটা কিন্তু অনেক হাই। ধরেন বড় কাজের জন্য ব্যবহার করতে চাই, এই যে লিড কিন্তু এখন লাগছে। এই যে সার্কিট দেখতে পাচ্ছেন, পড়েছিল অনেকদিন যাবত। উপরে কিন্তু আপনার ময়েশ্চার পড়েছে এবং ডাস্ট পড়েছে। মোটামুটি গলায় কিনা বা গলাতে পারে কিনা আমরা একটু টেস্ট করে দেখি। এই যে দেখেন, ওয়াও! হিট, প্রচুর হিট হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন? প্রচুর হিট হচ্ছে। আমরা একটা কম্পোনেন্ট খোলার ট্রাই করি। তো আমরা আরেকটা কম্পোনেন্ট খোলার ট্রাই করি। এই যে দেখেন, একদম পানির মতো গলে যাচ্ছে। এই যে এটাও খুলে চলে আসছে। এখন আমরা জাস্ট, অর্থাৎ এর সাহায্যে তো আপনারা সোল্ডারিং করতেই পারছেন এবং ডিসোল্ডারিং ও খুব ভালোভাবে করতে পারছেন। এবং দেখেন এই ধরনের যদি মোটা কোনো আপনারা বোর্ডে ব্যবহার করেন পিসিবি, সেক্ষেত্রে আমরা যদি একটু ট্রাই করি এখানে যে আমরা আসলে সোল্ডারিং করার যদি একটু ট্রাই করি, এক্ষেত্রে কিন্তু আমরা এই যে দেখেন খুব চমৎকারভাবে সোল্ডারিংটা করতে পারছি। এই যে দেখেন। এই যে সুন্দর মতো হয়ে গেল। মোবাইল সার্ভিস বা মোবাইল রিপেয়ার, ওই ধরনের যে জায়গায় একদম খুব চিপ কোনো কিছুর কাজ হয় সেক্ষেত্রে হবে না। আবার আপনার যদি ধরেন পিসিবি বোর্ড খুবই পাতলা হোল করেছেন, সেই ক্ষেত্রেও আসলে এটা খুব একটা সুইটেবল হবে না। কারণ এটার মাথাটা দেখতেই পাচ্ছেন কতটা মোটা। সো যদিও আপনি ইউজেবল হয়ে গেলে ওই সময় হয়তো ব্যবহার করতে পারবেন। যেহেতু একটু কার্ভ টাইপের, আপনার স্পেসটা বেশি প্রয়োজন হবে। তো এই হচ্ছে একটা বিষয়। আর আপনি এই যে দেখেন, আপনি ডিসোল্ডারিং করার ক্ষেত্রে খুব একদম পানির মতো গলে যাচ্ছে। আমি আরেকটু কাছ থেকে দেখাই। এই যে দেখেন। এইটা আরেকটা পেয়েছি, এটা আরো পুরাতন। দেখা যাক এটার যে সোল্ডারিং গুলো সেগুলো গলে কিনা। এই যে দেখতে পাচ্ছেন যত পুরাতন সোল্ডার করাই থাক সেটা গলে যাচ্ছে। এই যে দেখেন ধরার সাথে, সাথে গলে যাচ্ছে। এই যে একটু বড়গুলো হচ্ছে ক্যামেরায় দেখাতে ভালো হয়। সিম্পল রাখার চেষ্টা করি না। যার কারণে আমার ভিডিওগুলো অনেক বেশি লং হয়। ডিটেইল শেয়ার করার চেষ্টা করি, একটু নতুনত্ব আনার চেষ্টা করি। তার কারণে ভিডিওগুলো একটু বেশি বড় হয়ে যায়। সো যারা এত সময় ধরে আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। সো গাইস, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিংক আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আরেকটা বিষয় আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আপনাদের লাইক আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করে। কমেন্টে লিখবেন যে আসলে এই সোল্ডারিং আয়রন রিলেটেড আপনারা আরো কোনো ভিডিও চান কিনা? চাইলে অবশ্যই আমি সেটা নিয়েও আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। ইউএসবি সোল্ডারিং আয়রন হতে পারে, বিভিন্ন ধরনের সোল্ডারিং আয়রন হতে পারে। এমনকি ইউএসবি সোল্ডারিং আয়রন তৈরি করতে চাইলে আমি সেটা তৈরি করেও আপনাদেরকে দেখাতে পারবো। সো তার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে আপনারা সোল্ডারিং রিলেটেড আরো কোনো ভিডিও চান কিনা? ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ভাই আরো অনেক কিছু মিস করছেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।